হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ভূতাদাম ভাস্কর নারায়ণম মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে এখানে 2000 সালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিউজ পেপারে কর্ণাটকা এবং তেলেঙ্গানার সীমার পাশে চিঞ্চলি নামের একটি জঙ্গলে প্রায় প্রতিটি জায়গায় এখানে একটা মাথা ছাড়া দেহ পাওয়া যেত। সেইগুলো মহিলাদের লাশ হতো, আর তারা প্রত্যেকবারই সাদা কালারের শাড়ি পরে থাকতো এবং তাদের বডির উপর এখানে একটা কাঠের তৈরি এফিজি মাস্ক পরে থাকতো। এইগুলো আসলে ব্যাড লাক গুলোকে আটকানোর জন্য বেশিরভাগ বাড়ির বাইরে ঝোলানো হতো। স্বাভাবিকের মতো এই ভিকটিমসদের এখানে পরিচয় থাকতো না, কিন্তু এদের ফরেন্সিক রিপোর্ট থেকে ভালোভাবে বোঝাই যেত যে এদেরকে আগে খুব টর্চার করা হয়েছে, তাদেরকে অ্যাসল্ট করা হয়েছে এবং তারপর তাদেরকে মেরে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত এগুলো 15টা মহিলার সাথে হয়ে গেছে, কিন্তু পুলিশরা এখনো কোনো খোঁজ পায়নি। এটা দেখে বোঝাই যাচ্ছে যে সে কাতিল এখানে অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি চালাক, কারণ এত বছর ধরে সে এগুলো চালিয়ে যাচ্ছে কিন্তু তাকে এখনো ধরা যায়নি। সেই কারণে সে এখানে সব থেকে বড় মিস্ট্রি হয়ে দাঁড়িয়েছে, আর এই এফিজি কেসটা সামলানো সবার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরপর আমরা একটা জঙ্গলের মাঝে একটা ঘরের মধ্যে সেই একই রকম ভাবে একটি মেয়েকে সাদা কালারের শাড়ি পরে চেয়ারে বেঁধে থাকতে অবস্থায় দেখতে পাচ্ছি। তার মুখের মধ্যে এখানে একটা লেবু ঠুসে রাখা ছিল, এর সাথে সাথে তার উপরে সেই এফিজি মাস্কটাও লাগানো ছিল, আর তার মুখের উপর এখানে একটা ভয়ঙ্কর শয়তানের মতো রং করা হয়েছিল। তারপর আমরা দেখতে পারি এরকম ধরনের সমস্ত মেয়ের উপর করা হয়েছিল, অর্থাৎ এই মেয়েটিও এখানে এখন ভিকটিম হতে চলেছে, আর তার সাথেও সেই মেয়েগুলোর মতো অবস্থা হতে চলেছে। আর এখানে এই মেয়েটির উপরে আমরা আরেকটা জিনিস নোটিস করি, তার উপরে এখানে একটা শিব ঠাকুরের লিঙ্গ ঝোলানো ছিল। এরপর এখানে একটা ভয়ঙ্কর লোক আসে, কিন্তু তার মুখটা এখানে আমাদেরকে দেখানো হয় না। তার হাতের মধ্যে একটা বড় অস্ত্র ছিল এবং তার আওয়াজে এখানে মেয়েটি অনেক বেশি ভয় পেয়ে যায়। সেই কারণে এখানে মেয়েটি সেই চেয়ারে বসে বসে হিসু করে দেয়, অর্থাৎ সেই কিলারের এখানে জোর কতটা সেটা আমরা এখানে বুঝতে পারি। এরপর সেই লোকটা সেখানে সেই মেয়েটার গলায় থাকা লিঙ্গটাকে বের করে এবং কিছু রিচুয়ালস পালন করে সেটাকে তার মুখের মধ্যে ঠুসে দেয়, তার পেট পর্যন্ত ঢুকিয়ে দেয়, অর্থাৎ তার পেটটাকে এখানে সে লক করে দেয়, অর্থাৎ তার ইন্টারনাল পার্টটিকে। অর্থাৎ যা কিছু এখানে হচ্ছে সেগুলো কোনো রকম ভাবে স্বাভাবিক মনে হচ্ছে না। এরপর এখান থেকে আমরা দুটো ছেলেকে দেখতে পারি, তাদের একজন তো ছিল বিজনেসম্যান জন, আর একজন ছিল তার অ্যাসিস্ট্যান্ট, সে একজন ফেমাস ডিটেকটিভকে খুঁজছে। তারপর তারা সেখান থেকে তার কলোনিতে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে সেই লোকটি অনেক বেশি ফেমাস তার কাজের জন্য। তারপর তারা এখান থেকে তার অফিসে যায় এবং সেখানে গিয়ে তার বন্ধু কম অ্যাসিস্ট্যান্ট প্রসাদের সাথে দেখা করে, আর সেই ডিটেকটিভের নাম হলো ভূতাদাম ভাস্কর নারায়ণ। তারপর তাদের এখানে কথা হতে হতে প্রসাদ এখানে তাদের কাহিনীগুলো তাকে শোনালো এবং কাহিনীটি এখান থেকে 14 বছর পিছনে যায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি ভাস্কর এখানে খুবই বুদ্ধিমান একটি ছেলে ছিল, তার নজরটি এখানে খুব ভালো ছিল। তার বাড়িতে ছিল তার মা, বাবা এবং তার বড় ভাই। সে তখন সেখানে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করছে এবং তার পাশের বাড়িতে থাকে তার দুজন প্রিয় বন্ধু, যাদের নামই এখানে হলো প্রসাদ এবং ইন্দ্র। আর সেই সময় সেখানে লক্ষ্মী নামের একটি মেয়ে ছিল, সে তাকে সবসময় খুব পছন্দ করত, আর সে তার বড় বোন এখানে শ্রাবণীকে তার মতোই তার বড় বোন মনে করত। এখানে তার এবং লক্ষ্মীর সম্পর্কটা অনেকটা জটিল ছিল, কিন্তু শ্রাবণী এখানে তাদেরকে অনেক বেশি সাপোর্ট করত। তারপর একদিন এখানে আলী নামের একটি ছেলের সাথে ভাস্করের ভাই রবির সাথে ঝামেলা বেঁধে যায়, কারণ সে এখানে আলীর মেয়ে রাহিমাকে ভালোবাসতো, কিন্তু কাস্টের জন্য তাদের একসাথে হওয়াটা ইম্পসিবল ছিল। কিন্তু তারা সেখানে থেমে যায়নি, এরপরেও তারা দেখা করা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এরপরে এটা আলী আবারও জানতে পেরে যায়, সেই কারণে সে এখানে তার কলেজটিকে ছাড়িয়ে দেয় এবং তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা শুরু করে দেয়। এরপর যখন রবি এটা জানতে পারে তখন সে তাকে নিতে যায় এবং তার এখানে প্ল্যান ছিল যে সে এখানে তাকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু যখন সে এখানে তার রুমের ভিতর যায় তখন গিয়ে দেখতে পারে এখানে আলী এবং রাহিমার ডেড বডি পড়েছিল, আর এগুলোকে দেখে মনে হচ্ছিল যে এগুলোকে হয়তো রিসেন্টলি মারা হয়েছে। তখন সেখানে পুলিশ অফিসাররা চলে আসে এবং তাদের মনে হয় এখানে সে খুন করেছে, এই জন্য তাকে সেখানে ধরে ফেলে, কারণ ক্রাইম সিনে এখানে তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। আর তারা এখানে জেনেছে যে এখানে আলীর সাথে তার আগে ঝামেলা হয়েছিল, সেই কারণে তাদের মনে হলো এই হয়তো খুনি। কিন্তু এই ব্যাপারটা যখন এখানে ভাস্কর জানতে পারে তখন তার একদমই বিশ্বাস হচ্ছিল না, কারণ সে খুব ভালো করে জানতো তার ভাই এরকম কখনো করতে পারে না। এরপর সে এখান থেকে সেই ক্রাইম সিনে যায়। সে ভেবেছিল সেখানে গিয়ে হয়তো সে কোনো ক্লু পেয়ে যাবে, কিন্তু সে সেখানে গিয়েও কিছু পেল না। এর
এরপর এখানে রবি বেল পেয়ে যায়, তারপর সে বাড়িতে চলে আসে, কিন্তু এখানে তার লোক সমাজে মুখ দেখানোর ভয়ে একদমই ভালো লাগছিল না। ভাস্করের পরিবার এখানে পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিল, সেই কারণে এখানে সে ঠিক করে যে সে এখন তাদের পরিবারের জন্য বিচার অবশ্যই করবে। সেই কারণে সে এখানে অনেক ইনভেস্টিগেশন এবং থ্রিলার আলা মুভি দেখে এবং তার থেকে কিছু শিখতে পারে। তারপর সে সেখান থেকে গিয়ে সেই ক্রাইম সিনে যায় এবং বাড়ির বাইরে চেক করা শুরু করে দেয় এবং সেখানে এসে সে একটা পায়ের ছাপ দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পেরে গেছিল যে এখান থেকে অবশ্যই কেউ হয়তো ভেতরে এসেছে বা বাইরে গেছে। আর তখন সে সেখানে একটা সেই লিঙ্গ দেখতে পারে, যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। অর্থাৎ সেই গল্পের সাথে এই গল্পের সূত্র কোথাও না কোথাও একসাথে যোগ হচ্ছে, কিন্তু আসল রহস্যটা তো আমরা এখানে পরেই জানতে পারবো। এরপর এখান থেকে ভাস্কর সেই লিঙ্গমটাকে নিয়ে পুলিশ অফিসারের কাছে যায় এবং তাকে গিয়ে জিনিসটা দেখায়, কিন্তু পুলিশ অফিসার তো এখানে তাকে বিশ্বাস করছে না এবং তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা এখানে ভাস্করকে দেখতে পারি, তার নামে যেখানে ধাপ্পাটা লেগেছিল সেটা সারা জীবন তার নামে থেকে যাবে। সেই কারণে এখানে ভাস্কর ঠিক করে যে সে একজন পুলিশ অফিসার হবে, কিন্তু তার লো ভিশনের জন্য সেখানে সেটা করতে পারলো না। সেই কারণে সে ঠিক করে সে এখন একটা ডিটেকটিভ হবে এবং তার ভাইয়ের মতো কেসগুলোকে সে দেখবে। এরপর এখান থেকে কাহিনী প্রেজেন্টে চলে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাস্কর এখানে সেই বিজনেসম্যান এবং সেই অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করছে। আসলে এই লোকটার এখানে ফোনটি হারিয়ে গেছে আর সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এরপর এই সমস্ত কিছু শোনার পর এখানে ভাস্কর তাকে বললে যে সে কোনো মেয়ের সাথে একটা হোটেলে গেছিল আর সেই ফোনে এখানে তার সাথে সেই মেয়েটির কিছু পার্সোনাল ভিডিও রয়েছে, সেই কারণে সে ফোনটিকে খুঁজছে আর সে 2-3 দিনের মধ্যে ফোনটি এখানে পেয়ে যাবে। এই ফোনটি সেই হোটেল রুমের বাইরে পড়ে গেছিল আর সেটাকে এখানে একটা মাতাল ওয়াচম্যান তুলে সেটাকে বিক্রি করে দেয়। তারপর এখানে ভাস্কর সেই ফোনটাকে রিকভার করে তাকে ফেরত দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পারি এখানে ভাস্করের যে বাবা ছিল সে এখানে জ্যোতির্বিদ্যাতে অনেক বেশি বিশ্বাস করত। সে তাকে থামিয়ে বলছিল যে তাকে এই কাজটি ছেড়ে দিতে এবং ভালো কোনো একটা চাকরি করতে এবং তাকে এই কালো ডিটেকটিভের কোর্ট থেকে পড়তে বারণ করে, কিন্তু এখানে আমরা ভালো করে জানি যে ভাস্কর এই জবটিকে ছাড়বে না। তারপর এখানে আমরা ইন্দ্রকে দেখতে পারি, সে এখানেরই পুলিশ অফিসার ছিল আর সেই এফএসি কেসের এখানে ভাস্কর ইনডাইরেক্টলি কাজ করছে। সেও এখনো পর্যন্ত এই কেসটিকে সামলাতে পারেনি, অর্থাৎ এখানে সে এখনো এই কেসটির জন্য এক্সট্রিম লিমিট অবধি রিসার্চ করেনি। এরপর অন্যদিকে আমরা সেই লক্ষ্মী নামে সেই মেয়েটিকে দেখতে পারি, সে এখানে এখন একজন জার্নালিস্ট হয়ে গেছে আর সেও এখানে এই কেসটিকে নিয়ে প্রায় 3 বছর ধরে কাজ করছে, কিন্তু সে এখনো শেষ পর্যন্ত যেতে পারেনি। আর এখন এখানে সময় চলছে 2018, অর্থাৎ এই এফএসি কেসটা এখানে হয়েছে প্রায় 18 বছর হয়ে গেছে। আর রিসেন্টলি এখানে 16th ভিকটিমের হেডলেস্ট বডি পাওয়া যায়। ভাস্কর এটাকে ইনভেস্টিগেশন করে, কিন্তু সে আশেপাশে কোথাও এখানে রক্তের একটাও ছাপ পায়নি, অর্থাৎ তাকে এখানে কোথাও অন্য জায়গায় মেরে ফেলে এনে এখানে ফেলে রাখা হয়েছে। আর সেই মেয়েটির এখানে ফিঙ্গারপ্রিন্টের কোনো ডেটাও নেই আর এখানে তার মাথা না থাকার কারণে তাকে এখানে চেনা যাচ্ছে না, অর্থাৎ এখানে এমন কোনো কোণা নেই যেখান থেকে এইগুলোকে ধরে কেসটিকে সলভ করা যেতে পারে। এরপরে এরা নোটিস করে যে এখানে এই মেয়েটির এক্সট্রা একটা আঙুল ছিল, যেটাকে এখানে কেটে বাদ দেওয়া হয়েছে। অবশ্যই এটা নিয়ে কোনো ব্যাপার রয়েছে। তখন এখানে ইন্দ্রা বলে যে এখানে কিলার ফিঙ্গারপ্রিন্টের কোনো জায়গা রাখে না, তাহলে এতে কি বা যায় আসে যে এই মেয়েটির কতগুলো আঙুল ছিল। অন্যদিকে এখানে ফরেন্সিক রুদ্রাও ভেনুও বুঝতে পারছিল না এই আঙুলটার ব্যাপারটাকে নিয়ে। তারা এখানে কেউই বুঝতে পারছিল না যে এই মেয়েটিকে এখানে কোথায় এবং কখন মারা হয়েছে। সেই কারণে এখানে ভাস্কর সেখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে বাড়ি চলে আসে। এরপর কিছুক্ষণ পর এখানে লক্ষ্মী আসে এবং সে এখানে ইন্দ্রার উপর রাগ দেখাতে শুরু করে। সে তখন তাকে বলে যে এতে কিছুই হবে না, কারণ এই ভিকটিমের একজনের এখানে ফিঙ্গারপ্রিন্ট নেই আর মিসিং রিপোর্ট কখনো ফাইলই হয়নি, সেই কারণে তারা এখন কি বা করতে পারে। আর এছাড়াও তাদের মাথা টাকাও এখানে কোথাও পাওয়া যেত না, আর সেই জন্য এখানে ডিপার্টমেন্টরাও এটার জন্য হার মেনে দিয়েছে। সেই কারণে তারা এটাকে খুব শীঘ্রই ক্লোজ করে দেবে। তারপরে আমরা এখানে কর্ণাটকের যে পুলিশের হেডকে দেখতে পাচ্ছি শঙ্কর নামের, আর সেও খুব শীঘ্রই এখানে রিটায়ার হতে চলেছে আর সে লাইফে প্রথমবার এই একটা কেসে সলভ করতে পারেনি এই কেসটিকে, সেই কারণে সেও এখন এটার থেকে হার মেনে নিয়েছে। তাদের এখন এটা অভ্যাসে হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও তারা এখানে একটু ভয়ে ভয়ে থাকে। তাদের একমাত্র এখানে ভরসা রয়েছে ভাস্করের ওপর। এরপর এখান থেকে সন্ধ্যাবেলায় ভাস্কর লক্ষ্মীর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার বোন শ্রাবণীর সাথে দেখা করে। সে এখানে তাকে তার বয়ফ্রেন্ড কিশোরের সাথে দেখা করিয়েছে, সে তাকে এখানে অনেক বেশি ভালোবাসতো। তারপরে এখানে ভাস্কর তাকে ভালোবেসে টিজ করতে লাগে। সে তাকে বলেছে সে তার এক্সট্রা আঙুল দিয়ে তাকে সবসময় অনেক বেশি মেসেজ করে। এর পরের দিন আমরা এখানে ভাস্করকে পুলিশ স্টেশনে দেখতে পারি, তারা এখানে এই কেসটিকে নিয়েই কথা বলছে, তারা কোনো ক্লু পায়নি। তারপর এখানে বাইরে আমরা একটা গোর্খাকে দেখতে পারি, সে নেশা অবস্থায় এখানে অনেক বেশি হাঙ্গামা করছে। সে তাকে বলে যে এর গার্লফ্রেন্ড এখানে প্রায় 6 বছর আগে নেপালে গায়েব হয়ে গেছে, সেই কারণে সে এখানে রিপোর্ট লেখাতে এসেছে। আর এর গার্লফ্রেন্ড কোনো মেয়ে না, সে একজন ট্রান্সজেন্ডার ছিল।
এরপর কিছুক্ষণ পর এখানে জঙ্গল থেকে আরো একটা ডেড বডি পাওয়া যায়, যেটাকে এখানে শঙ্কর, ইন্দ্রা, লক্ষ্মী এবং প্রসাদ আর ভাস্কর চায় ইনভেস্টিগেশন করার জন্য। আর সেখানেও সেই সেম কাহিনী ছিল, সেখানেও কোনো ক্লু পাওয়া গেল না। আর এইবার তো এখানে বডির হাতের চামড়াগুলোকে বের করে নেওয়া হয়েছে যাতে এখানে ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যাক। তারপর এখানে ভাস্কর একটা জিনিস নোটিশ করে, সে এখানে দেখতে পারে যে এখানে এই ডেড বডির এক্সট্রা আঙুলটাকে কেটে ফেলা হয়েছে এবং তার পায়ে এখানে একটা পুরনো আঘাতও ছিল, যেটাকে দেখে সে চিনতে পেরে যায়। এরপর যখন এই বডিটার এখানে ডিএনএ টেস্ট করা হয় তখন অনেক বড় একটা রহস্য বেরিয়ে আসে। এই বডিটি এখানে ছিল শ্রাবণীর, অর্থাৎ লক্ষ্মীর বড় বোনের। আর এর জন্য এখানে পুরো পরিবার এবং গ্রামের সমস্ত লোকেরা অনেক বেশি ভয় পেয়ে যায়। লক্ষ্মী তো এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং অনেক বেশি ভেঙে পড়ে। এরপর যখন এখানে কিশোরকে প্রশ্নবাদ করা হয় তখন সে বলে যে সে এখানে হায়দ্রাবাদের কলেজে পড়তো আর সে এখানে হোস্টেলে থাকতো এবং প্রত্যেক সপ্তাহে এখানে তার বাড়িতে ফিরতো। আর সেই দিন সে তার সাথে মন্দিরে গেছিল, সেই কারণে সে এখানে তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। এরপর আমরা এখানে ভাস্কর, প্রসাদ এবং ইন্দ্রকে কথা বলতে দেখি। সেখানে ভাস্কর তাকে বলছিল যে একমাত্র শ্রাবণই ছিল সে তাকে সবসময় বুঝতো, সে তাকে সবসময় বিশ্বাস করতো, কিন্তু এখন সে আর এই দুনিয়াতে নেই। আর সে যদি এই কেসটিকে আগে সলভ করে থাকতো তাহলে হয়তো সে এখনো বেঁচে থাকতো, কিন্তু সে এমনটা করতে পারেনি। এর জন্য সে এখানে ঠিক করলো যে এখন সে এই কেসটিকে নিজেই সলভ করবে। তখন ইন্দ্রা তার সাথ দেওয়ার জন্য বলে, কিন্তু তখন প্রসাদ তাকে বলে যে ভাস্করের জন্য এটা ঠিক হবে না, কারণ কিলারের যদি মনে হয় যে সে এখানে রাস্তার মধ্যে আসছে তাহলে সে এখানে তাকেও হাঁটাতে পারবে। কিন্তু এখানে ভাস্কর ঠিক করে নেয়, সে এখন ভেবেই নিয়েছে যে যা হবে দেখা যাবে। এরপর সে এখান থেকে রাত্রিবেলায় লক্ষ্মীর সাথে দেখা করতে যায়, যে এখানে 4 দিন ধরে কিছুই খাচ্ছিল না। সে তাকে এখানে লাইট আপ করার চেষ্টা করছিল, কিন্তু রাগের মাথায় এখানে সে তাকে আরো উল্টো পাল্টা শুনিয়ে দেয়। লক্ষ্মী তাকে বলছিল যে সে তার বাইরের কেসটিকে এখানে সামলাতে পারেনি, সে আর কি সাথ দেবে। এর সাথে সাথে সে তাকে আরো বলে যে তার এই কেসটি ছেড়ে দেওয়া উচিত, সে এটাকে একাই দেখে নেবে। এই ব্যাপারটা এখানে ভাস্কর অনেক বেশি খারাপ লাগে। তারপর এখান থেকে ভাস্কর তার বাড়িতে আসে এবং সেখানে এসে তার একটা নিউ ডিটেকটিভ কোর্ট দেখতে পায়, অর্থাৎ সেখানে সত্যিকারের এখন ডিটেকটিভ ভাস্কর নারায়ণা হয়। তারপর সেখান থেকে হায়দ্রাবাদ যায় এবং সেখানে গিয়ে কিছু প্রশ্নবাদ করে। তারপর সেখানে গিয়ে কিশোরের সাথে দেখা করে এবং তাকে বলে যে শ্রাবণীকে হয়তো এখানেই মেরে ফেলা হয়েছে, তারপর তার বডিটাকে এখানে চিনচলিতে ফেলে দেওয়া হয়েছে। তারপর সেখান থেকে তাদের রুমমেটের সাথে কথা বলতে যায়, তারা এখানে বলে যে সে এখানে কিছুদিন ধরে অনেক বেশি চুপচাপ হয়ে গেছিল এবং কারোর সাথে তেমন একটা কথা বলছিল না। সবার মনে হয়েছিল যে এখানে হয়তো কোনো ফ্যামিলি ম্যাটার হতে পারে, সেই কারণে কেউ অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু কিশোর এরকম কিছুই নোটিস করেনি। তারপর এখান থেকে ভাস্কর সেই বাস স্ট্যান্ডে সিসিটিভি দেখে, সেখানে সে জানতে পারে যে এখানে কিশোর তাকে বাস স্ট্যান্ডের বাইরেই ছেড়ে দিয়েছিল, কিন্তু সে ভিতরেই যায়নি, তাহলে সে কোথায় গেছিল? তারপর সে এখান থেকে চিনচলির থেকে 15 কিলোমিটার দূরে একটা জায়গায় থামে, তখনই তাকে একটা গাড়ি এখানে ধাক্কা মেরে চলে যায়, সেই কারণে তাকে এখানে হসপিটালে নিয়ে আসা হয়। এর জন্য তার পরিবারের লোকেরা অনেক বেশি ঘাবড়ে গেছিল। তখন তার সাথে এখানে লক্ষ্মী দেখা করতে আসে এবং তার কাছে সে সরি চায় এবং সে যখন এসে দেখতে পারে যে ভাস্কর এই কেসটির জন্য অনেক বেশি সিরিয়াস, সেই কারণে সে এখানে তার সাথ দেয়। এরপর তারা এখান থেকে পুলিশ স্টেশন থেকে সমস্ত কেস ফাইলগুলো এবং সমস্ত বডির ওপর পাওয়া কাপড়গুলো এবং সমস্ত মাস্কগুলো একসাথে করে সেগুলোর ওপর তদন্ত করা শুরু করে দেয়। এরপর এরা প্রথমে এখানে মাস্কের ব্যাপারে খোঁজ করা শুরু করে। তারা এখানে জানতে পারে যে এই মাস্কগুলো এখানে 70 বছর আগে যে কাঠ দিয়ে তৈরি করা হতো সেইগুলো দিয়ে তৈরি করা, আর বডিগুলো এখানে সাদা শাড়িতে পাওয়া যেত। সেই কারণে তারা যখন কাপড়ের ব্যাপারে খোঁজ করে তখন তারা জানতে পারে যে এই কাপড়গুলো প্রায় এখানে অনেক বছর আগে পাওয়া যেত। এই কাপড়গুলো এখন আর কেউ বানাতো না। আর বডির পাশে থেকে এখানে গাড়ির টায়ারের ছাপ পাওয়া যেত, এই গাড়িগুলো হয়তো এখানে ডেড বডিগুলোকে ফেলতে আসতো। ভাস্কর নোটিস করে যে 5টি খুন এখানে কর্ণাটকে করা হয়েছে আর বাকি খুনগুলো এখানে তেলেঙ্গানাতে হয়েছে। এরপর 13 বছর পর আবার এই একই প্যাটার্নে খুনগুলো করা চালু হয়ে গেছে। এরপর তারা এখান থেকে কর্ণাটকে পাওয়া বডিগুলো ড্রেস আপ গুলোকে চেক করে, তখন তারা এটাকে দেখে বুঝতে পারে যে এই 5টি শাড়ি একই রকম, কিন্তু এখানে শ্রাবণীর শাড়িটি অন্যরকম এবং সে শ্রাবণীর শাড়িতে একটা স্ট্যাম্প মার্ক দেখতে পায়, সেই কারণে সেটাকে সে নোট করে নেয়। আর সেটার ব্যাপারে রিসার্চ করার পর জানতে পারে এটা হসপিটালের নাম্বার এবং তার মধ্যে এখানে যোগেশ নামের একটি নামও লেখা ছিল। এইটাকে দেখে তারা সেখানে বুঝতে পেরে যায় যে এখানে শ্রাবণীর সাথে সেই হসপিটালের কোনো সম্পর্ক রয়েছে, সেই কারণে তারা সেখান থেকে সেই যোগেশ নামের ব্যক্তিটির সাথে দেখা করতে যায়। অন্যদিকে শঙ্কর এখানে সেই রিয়েল কাতিলের কাছে পৌঁছে গেছে, সেটা আর কেউ না এখানে কিশোর ছিল। শঙ্কর তার কাছে কিভাবে পৌঁছায় আসলে আমরা এখানে জানতে পারি শ্রাবণী সেদিন কিশোরের সাথে মন্দিরে গেছিল, কিন্তু তারা আসলে কখনো মন্দিরে যায়নি। এটা শুনে এখানে শঙ্কর বুঝতে পেরে যায় যে কিশোর মিথ্যা কথা বলছে। এরপর কিশোর এবং
ডক্টরকে অ্যারেস্ট করে প্রশ্নবাদ করা শুরু করে দেয়। তারপরে এখানে কিশোর রিভিল করে যে আসলে শ্রাবণী এখানে প্রেগনেন্ট হয়ে গেছিল, সেই কারণে তারা এখান থেকে তাকে নিয়ে ডক্টর ইয়োগেশের কাছে যায় অ্যাবর্শনের জন্য, কিন্তু সেটা সেখানে শেষ হয়ে যায়। সেই কারণে তারা এখানে নিজে বাঁচার জন্য শ্রাবণীকে সেই কিলারের ভিকটিম বানিয়ে দেয় এবং ডক্টর এখানে তার এক্সট্রা আঙুলটাকে কেটে দেয় এবং চামড়াগুলোকেও কেটে দেয় যাতে এখানে তাকে চিনতে না পারা যাক। আর এটাই ছিল এই কেসের নতুন পরিচয়। তারপরে এই কেসটিকে এখান থেকে এপিজি কেসে পরিণত করে দেওয়া হয় এবং তার মাথাটাকে এখানে কেটে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। এরপর কিশোর এখানে মিথ্যে কাহিনী বানায় এবং সেখানে ভাস্করকে মারারও চেষ্টা করে যাতে সত্যিটা কখনো বাইরে না আসুক, কিন্তু সেই দিন এখানে শ্রাবণীর হাতে সেই হসপিটালের স্ট্যাম্পটা লেগে যায় এবং তার শাড়িতেও লেগে যায়, যার কারণে এখানে সে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা কি হয়েছে। ফলে সে এখানে যোগেশের সাথে দেখা করতে চলে আসে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি এখানে ভাস্কর অনেক বেশি চালাক ছিল, কিন্তু এখানে সে এখনো আসল কিলারকে খুঁজতে পারেনি। এখানে তো সত্যিটা বেরিয়ে এসেছে, কিন্তু লক্ষ্মীর এটা শোনার পর অনেক বেশি খারাপ লাগছে যে এটা কিশোর করেছে। এখানে ভাস্কর অনেক বেশি রেগে যায়। তারপর আমরা এখানে ইন্দ্রকে দেখতে পারি, সে এখানে শঙ্করকে জিজ্ঞেস করছিল এইটা কোনো সিরিয়াল কিলার করেনি, তারা সবসময় এরকমই করতো, কারণ তারা যেগুলোকে খুন করতো তাদের ওপরে এখানে কাঠের মাস্ক থাকতো এবং তাদের মাথাগুলো এখানে সবসময় গায়েব থাকতো, কিন্তু এখানে শ্রাবণের কেসে এখানে একটা প্লাস্টিকের মাস্ক। আর এছাড়াও তারা সবসময় এমন মেয়েদেরকে মারতো যাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেকর্ডের মধ্যে থাকতো না, কিন্তু এই নোটিসটা এরা করেনি, এরা এটিকে ভুল করে দিয়েছে, কিন্তু তারা এই ব্যাপারটাকে নোটিস করেনি, যার জন্য তাদের এখানে ভুল হয়ে গেছে। কিলার এখানে একটা প্যাটার্ন বানাচ্ছে, কিন্তু শ্রাবণের বডিটা এখানে তার প্যাটার্নে ছিল না। এরপর অন্যদিকে আমরা এখানে ভাস্করকে দেখতে পারি, সে এই ব্যাপারটাকে নিয়ে ভাবছে। তখন সে দেখে যে এই খুনটাতে এখানে শ্রাবণের এক্সট্রা আঙুল ছিল এবং আগের কেসটিতেও এখানে তার এক্সট্রা আঙুল ছিল। তারপর তার সেখানে মনে আসে যে জন যেই মেয়েটার সাথে এখানে হোটেলে গেছিল তারও এখানে 12টা আঙুল ছিল। তারপর যখন সেখানে সেই লেডিটির ভিডিওটাকে দেখে তখন সে দেখতে পারে এখানে সত্যি সেই মহিলাটার 12টা আঙুল ছিল, অর্থাৎ রিসেন্টলি এফপি কেসে এখানে এই মহিলাটা হয়তো থাকতে পারে। তারপর এখানে সে তার গলায় সেই শিবলিঙ্গর মালাটাকে দেখতে পারে, যেটা এই ছোটবেলায় আলীর বাড়িতে দেখেছিল। তারপর সে বুঝতে পারে এই কেসটি কিভাবে জড়িয়ে রয়েছে। তার মনে হয় যে তার ভাই এখানে যে কেসটির জন্য মারা গেছিল এবং তার নামের এখানে ছাপ্পা লেগে গেছিল সেইগুলোও আসলে এই কিলারটা করেছিল। সেই কারণে সে মনে করছিল যে যেভাবেই হোক এখন তাকে ধরতে হবে, কারণ এর জন্য এখানে তার দাদা মারা গেছে এবং এমন একটা বোন যাকে সে তার আপন বোন মনে করত। তারপর তখন সেখানে আমরা সেই কিলারটাকে দেখতে পারি যার মুখটিকে আমাদেরকে এখনো দেখানো হয়নি, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক উঁচু লম্বা এবং অনেক হাড্ডা গাড্ডাওয়ালা, কালো বড় বড় চুলালা একটা পুরো ডেমন অথবা রাক্ষসের মতো। সে এখন তার নেক্সট ভিকটিমের সাথে তেমনটাই করছে যেগুলো সে এতগুলো মেয়ের সাথে করে এসেছে। তারপর সেখানে তার মাথাটাকে কেটে একটা পুজোর জায়গা অথবা একটা কালা জাদুর জায়গায় এনে রাখে এবং বডিটাকে একটা সন্দুকের মধ্যে রেখে দেয়। এরপর আমরা এখানে ভাস্করকে দেখতে পারি যেখান থেকে জনের বাড়িতে যায় এবং তাকে গিয়ে প্রশ্নবাদ করা শুরু করে। তখন সে তাকে জানায় যে সে বোরখা পরে একটা মেয়েকে দেখতে পেরেছিল, তাকে দেখে সে ভেবেছিল যে হয়তো সে তার ডাকা মেয়েটি, সেই কারণে সে তাকে তার রুমে নিয়ে যায়, কিন্তু তখন সেখানে অন্য একটা বোরখা পরা মেয়ে এসে এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যায়। তারপর যখন তারা এখানে ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করে তখন সে ওই ব্যাপারটাকে কনফার্ম করে, কিন্তু সে এখানে রিভিল করে যে আসলে এই মেয়েটি এখানে ট্রান্সজেন্ডার ছিল, তার সাথে নিয়ে যাওয়া মেয়েটি এখানে গ্রি হন্ডা থেকে এসেছিল। তারপর এখানে ভাস্কর সেই মেয়েটিকে এখানে খোঁজার জন্য বলে, কিন্তু সেই এরিয়াতে এখানে কোনো সিসিটিভি ছিল না, সেই কারণে তাকে খোঁজা তো একেবারে ইম্পসিবল। তারপর আমরা এখানে ভাস্করকে দেখতে পারি, সে বলছিল যে আমরা যাকে এতক্ষণ মেয়ে ভাবছিলাম সে তো আসলে ট্রান্সজেন্ডার বেরালো, তাহলে ব্যাপারটা আসলে কি। তারপর আমরা এখানে নিউজ দেখতে পারি, সেখানে আসলে পুরো ব্যাপারটা দেখানো হচ্ছিল। আর এখানে আমরা জানতে পারি আমরা কিছুক্ষণ আগে যে গুর্খাকে দেখতে পেয়েছিলাম তার গার্লফ্রেন্ডও এখানে ট্রান্সজেন্ডার ছিল, আর সে নেপাল থেকে এখানে ব্যাঙ্গালোর শিফট হয়ে যায়, কিন্তু পয়সার অভাবে তারা একদিন এখানে প্রস্টিটিউশন চলে যায়, যার কারণে তাদেরকে এখানে আসতে হয়। আর তারপর থেকে সে এখানে গায়েব হয়ে গেছে। হয়তো এখানে হতে পারে সেই কিলারটাই তাকে এখান থেকে গায়েব করেছে, কারণ সেই কিলার গুলো এখানে প্রস্টিটিউট এবং ট্রান্সজেন্ডারদেরকে শিকার করতো, কারণ পরিবারের লোকেরা তাদেরকে আগে থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিত আর তাদের কোনো পরিচয় থাকতো না, আর সে এখানে তাদেরকে মারতো না, তাদেরকে বলি দিয়ে দিত। এই জন্য তাদের এক্সট্রা আঙুলগুলো এখানে কেটে দিত, কারণ বলিটি সবসময় এখানে পারফেক্টলি ভাবে দেওয়া হতো। এরপর সে তাদেরকে আরো জানায় যে এই মার্ডার কেসটি এখানে মিসলিড করার জন্য ছিল, পুলিশ সবসময় এখানে মিসিং গার্লদের জন্যই লিড করবে, আর ট্রান্সজেন্ডারটা কখনো তদন্তই করা হবে না, সেই কারণে কিলার এখানে সবসময় সেফ জোনেই থাকতো। আর 13 বছর আগে এই পোস্টমর্টম গুলোকে যে ডক্টররা করতো সে তো একটা অ্যাক্সিডেন্টে
মারা গেছে এবং সে ট্রান্সজেন্ডারের কথাটা লুকিয়েছিল। আর এখন ডক্টর নাটরাজ যে স্পেশালি পোস্টমর্টম গুলো করতো সেখানে এমনকি সে তার অ্যাসিস্ট্যান্টকেও আসতে দিত না এবং সে তাড়াতাড়ি করে এই বডিগুলোকে জ্বালিয়ে দিত যাতে এখানে কোনো প্রমাণ না থেকে যাক। তারপর এখান থেকে সে এবং তার পুলিশের টিমরা এখানে নটরাজের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে এখান থেকে কেউ একটা পালিয়ে যাচ্ছে। তারা তাদেরকে তখন সেখানে ধরতে পারে না। তারপর কিছুক্ষণ পর তারা জানতে পারে যে এখানে ডক্টর মারা গেছে। তারা যখন এখানে তদন্ত করে তখন তারা জানতে পারে যে এখানে সে নিজেই সুসাইড করে নিয়েছে, কারণ হয়তো সে এখানে ভয় পেয়ে গেছে, কারণ তার প্রমাণগুলোকে সে লুকিয়েছিল। এরপর সেই ডক্টরের বাড়ির জায়গাতে সে এখানে সেই ব্ল্যাক ম্যাজিকের জিনিস দেখতে পারে আর তার সাথে সাথে এখানে সেই এফিউজির মাস্কটাকেও সেখানে রাখা ছিল। হয়তো এখানে ডক্টরকে পুজো করতো। তারপর এখানে লক্ষ্মী বলে যে সে এই ব্যাপারে রিসার্চ করেছিল আর সে বললে যে সে এফিউজি আসলে এখানে ভস্মাসুরের মাথা। তারপর সেখানে কাহিনীটাকে বলা শুরু করে। সে তাদেরকে বললে যে দেবতারা অভিশাপ পেয়েছিল যে তাদের শক্তিটাকে ধীরে ধীরে হারিয়ে তারা তাদের মৃত্যুর দিকে চলে যাবে। তারপর তারা এখান থেকে ভগবান নারায়ণের কাছে যায় এবং ভগবান নারায়ণ তাদেরকে বললে যে সমুদ্র মন্থন করার জন্য, অমৃতটাকে বের করার জন্য, কিন্তু এগুলো একা দেবতারা করতে পারতো না। সেই কারণে তারা এখানে অসুরের সাহায্য নেয়, কিন্তু এখানে স্বাভাবিকভাবে অসুরকে এখানে অমৃত দেওয়া যেত না। সেই কারণে তারা এখানে তাদেরকে শেষ করে দেয়। কিন্তু এখানে দেবতার রূপে এখানে রাহু, কেতু এবং ভস্মাসুর এই অমৃতটাকে খেয়ে নেয়। কিন্তু ভস্মাসুরের এখানে মাথাটিকে কেটে দেওয়া হয়, কিন্তু সে তো এখানে অমৃতটা খেয়ে নিয়েছিল। সেই কারণে তার মাথাটা এখানে আরো বেশি ভয়ঙ্কর হয়ে এখানে আতঙ্ক করা শুরু করে দেয়। এরপর সে এখানে নিজে তপস্যা করে এবং ভস্মাসুর এখানে নিজে ভগবান শিবের কাছ থেকে বরদান চায় সে যাদের উপরে হাত রাখবে তারা এখানে ভস্ম হয়ে যাবে। তারপর এখানে সে শিবের পিছনেই পড়ে যায়, কিন্তু তখনই সেখানে ভগবান বিষ্ণু চলে আসে এবং সে এখানে মোহিনীর রূপে তাকে ট্রিক করে এখানে তার হাত থেকে তার মাথাতেই লাগিয়ে দেয়। এর ফলে তার বডিটা তো এখানে ভস্ম হয়ে যায়, কিন্তু তার মাথাটা এখানে বেঁচে যায়, যেটা সবসময় এখানে আতঙ্ক লাগিয়ে রেখেছিল। তারপর আমরা দেখতে পাই এখনকার দিনে কালো নজর থেকে বাঁচানোর জন্য বাড়ির বাইরে যে মুখোশটাকে লাগানো হয় সেটা আসলে এখানে ভস্মাসুরের মাথা। এরপর এখানে কাহিনীটি শেষ হয়। তারপর আমরা দেখতে পারি তাদের উপরে এখানে কেউ লুকিয়ে লুকিয়ে নজর রাখছে। আর তখন সেখানে আওয়াজ পেয়ে ভাস্কর বাইরে দেখতে যায়। তখন সেখানে নটরাজের কিছু জিনিসপত্র এখানে জ্বলতে দেখতে পাচ্ছিল। তারপর তারা যখন এটাকে চেক করে তখন সে দেখে বুঝতে পারে এইগুলো সেইগুলো যেগুলো সে লুকিয়ে রেখেছিল। সেগুলোকে তারা চেক করে তার মধ্যে তারা একটা ফটো অ্যালবামও পায়। তার মধ্যে সেখানে একটা সে অর্ধেক মেয়ের ছবি দেখতে পায়, তার কলেজের নামটাও সেখানে লেখা ছিল। এবং সেখানে গিয়ে তারা সেই মেয়েটির ব্যাপারে খোঁজ করতে লাগে। সেখানে গিয়ে তারা জানতে পারে রুদ্রবেণী নামের এই মেয়েটি যে এখানে আইটিতে গোল্ড মেডেল পেয়েছে, আর এখানে সে তার কোনো অ্যাড্রেস পায়নি কারণ সে ছোট থেকেই এখানে অনাথ ছিল। আর এর সাথে সাথে এখানে সে এমবিএসও করেছে, এর জন্য এখানে সে ফরেন্সিক এক্সপার্ট ছিল। আর এখানে প্রমাণ হয়ে যায় যে সে এখানে ফরেন্সিকের জন্য ট্রান্সজেন্ডারদেরকে এখানে মেয়ে বানিয়ে দিত। আর নটরাজ এখানে পোস্টমর্টম দিয়ে অ্যাসল্ট এবং মার্ডারের অ্যাঙ্গেল দিয়ে দিত। আসলে এই খুনগুলো যেগুলো করা হয়েছে এতদিন ধরে এরা আসলে কোনো মেয়ে ছিল না, এরা সবাই ট্রান্সজেন্ডার ছিল। আর এইগুলোর পিছনে এসে কোনো না কোনো স্পেসিফিক রিজন রয়েছে। এরপরে এদের কাছে এখন ডাইরেক্ট একটা এভিডেন্স এসে গেছে, কিন্তু তারা এখানে রুদ্র রানীকে ডাইরেক্টলি অ্যারেস্ট করতে পারবে না কারণ সে এখানে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টও জড়িয়ে রয়েছে আর তার কানেকশন অনেক বেশি ভালো ছিল বলে এর জন্য সমস্যা হতে পারে। এরপর ভাস্কর এবং প্রসাদ এখান থেকে একটা তাদের পুরনো জায়গায় চলে যায়, যেখানে গিয়ে তাদের একটা পুরনো ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। সে একজন হ্যাকার ছিল, সেই কারণে সে তাদেরকে সাহায্য করে। এখানে গিয়ে তারা জানতে পারে রুদ্রের কাছেও এখানে গ্রে হোন্ডা সিটির একটা গাড়ি রয়েছে, অর্থাৎ সেই ট্রান্সজেন্ডার লেডিটাকে এখানে সেই নিতে এসেছিল। তারপর এখান থেকে তারা তাদের বাড়িতে যায় এবং রুদ্রবেণী এখানে সিসিটিভির দ্বারা জানতে পেরে গেছে যে তাদের বাড়িতে কেউ প্রবেশ করেছে। তারপর যখন তারা এখানে তার কম্পিউটারটাকে চেক করে তার মধ্যে অসুর নামের একটা অ্যাপও ছিল, আর তার মধ্যেই সেই সমস্ত ভিক্টিমের এখানে বায়োডাটাটাও ছিল। আর এই সমস্ত ট্রান্সজেন্ডার গুলো এখানে একটা নির্দিষ্ট তারিখে জন্ম নিয়েছে। তারা এখানে বুঝতে পারছিল না যে পার্টিকুলার এদেরকে স্যাক্রিফাইস কেন করানো হচ্ছে, আর ভস্মাসুর এবং নফরেন্সের মধ্যে এখানে সম্পর্ক কি রয়েছে। তারপর রুদ্রবেণী এখানে কারোর সাথে কথা বলছিল, সে তার ভয়ঙ্কর আওয়াজ এখানে বলছিল যে দেবতারা এটা করানোর থেকে আটকাচ্ছে, কিন্তু এই যজ্ঞটাকে এখানে কেউ বন্ধ করতে পারবে না এবং রুদ্রবেণীকে এখানে তার রেসপন্সিবিলিটিকে পূরণ করতে বলে। তারপর এখানে পুলিশ আসার আগে রুদ্রবেণী নিজেকে শেষ করে দেয় এবং এখানে এসে জানা যায় যে রুদ্রবেণী এখানে তার দাদা তার ভাই দানবলিঙ্গের সাথে থাকতো। তারা এই ঘরটাকে এখানে 15 বছর আগে নিয়েছিল এবং সে এখন মুম্বাইতে থাকে। এরপর যখন ভাস্কর তার ছবিটাকে দেখে তখন সে বুঝতে পারে যে এটা আর কেউ না, তাদের এলাকার একজন মেকানিক ওয়াসা ছিল। এরপর এখানে ভাস্কর সেই ওয়াসা প্লেসটাকে দেখে
এবং সেখানে সে এখানে একটা মেয়ের ছবি দেখতে পায় এবং তার উপরে এখানে মোহিনীবাদ লেখা ছিল এবং উল্টো স্বাস্তিকের সাথে এখানে 18 লেখা ছিল, যেটাকে দেখে ভাস্কর এখানে বোঝা যায় যে এটাকে 9 তারিখে বোঝানো হচ্ছে আর আজকে এই মেয়েটিকে এখানে বলি দেওয়া হবে। এটা দেখে সে বুঝতে পেরে যায় যে এই মেয়েটি আর কেউ না, এটি শঙ্করের অ্যাডপ্টেড ট্রান্সজেন্ডার মেয়ে ছিল মোহিনী। এরপর আমরা এখানে জানতে পারি যে যে সমস্ত কেসগুলো এখানে সলভ হয় না সেই কারণে বুঝে নিও যে এখানে ইন্টারনাল ডিপার্টমেন্ট তার মধ্যে অবশ্যই জড়িয়ে রয়েছে, কারণ পুলিশ এবং ইনভেস্টিগেশন টিমের থেকে কেউ বাঁচতে পারবে না যদি তারা পুরোপুরি ভাবে চেষ্টা করে। এরপর তারা এখান থেকে ভাসাকে নিতে যায়, সেখানে ভাস্কর এখানে লক্ষ্মীকে পেয়ে যায়। সে এখানে গোর্খার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতে এসেছিল, অর্থাৎ সে নেপালি সোলজারের কাছে, কিন্তু আমরা এখানে দেখতে পারি উল্টো তো সে এখানে তাকে কিডন্যাপ করে নেয়। এরপর ভাস্কর এবং পুলিশ এখানে খুঁজতে খুঁজতে সেখানে আসে, কিন্তু সে তো এখানে লক্ষ্মীকে তার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে এবং তার উপর আক্রমণ করে সে এখানে ভাস্করকে জানায় সে যখন একটা মেয়েকে এখানে বলি দেওয়ার জন্য তার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছিল তখন অনেক বছর আগে এখানে আলি সেই মেয়েটিকে দেখতে পেয়ে যায় এবং সে এখানে সেই মেয়েটির গলায় সেই লিঙ্গামটাকে নোটিস করেছিল এবং তারপর সে সেখান থেকে তার বাড়িতে আসে এবং সেখানে এসে সে বাকি লিঙ্গগুলোকে সেখানে দেখতে পায়। সে যখন ব্যাপারটা পুলিশকে জানাবে তার আগেই কেউ এসে এখানে তাদের দুজনকে মেরে ফেলে, কিন্তু তার মধ্যে এখানে রবি ফেসে যায় যার কারণে এখানে সে আত্মহত্যা করে ফেলেছিল। এরপর ভাস্কর এখানে তার বডিতে একটা তার জন্ম দাগ দেখতে পারে, যেটাকে দেখে তার একটা বাড়ির কথা মনে পড়ে, যেটাকে সে এখানে দানাফ নাটিয়া মান্দাকের বাড়িতে দেখতে পেয়েছিল তাদের বাকি ভাই বোনদের সাথে, যেটা আগে 13 বছর আগে এখানে মৃত ডক্টর এবং রুদ্রবেণী এবং তার ভাই জড়িত ছিল। তারপর এখান থেকে ভাস্কর সেই বাড়িতে যায় এবং সেখানে সেই ওয়ার্কশিট প্লেসটিকেও দেখতে পায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় সেই শুক্রিয়াচার্যের লেখা সেই বইটিকে, যেখানে আসল কাহিনীটা এখানে আমাদের সামনে আসে আর এখানে দেখানো হয় এই মুভিটির আসল রহস্যটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান বিষ্ণু এখানে চালাকি ভাবে এখানে ভস্মাসুরকে শেষ করে দিয়েছিল, অথবা বলা যেতে পারে তার লীলার দ্বারায়, কিন্তু এদেরকে এখানে অসুর আবার জীবিত করে তাদের বদলাটাকে নিতে চেয়েছিল। তারপর শুক্রাচার্য এখানে তার বিধিটাকে বলে এবং 18টা বেদি এখানে জোগাড় করে আর এই বেদিয়াগুলো এখানে সেই প্যাটার্নটাকে বানানো হচ্ছিল, অর্থাৎ ভস্মাসুরকে এখানে আবার জীবিত করে পৃথিবীতে আনার চেষ্টা করা হয়। ভস্মাসুরকে এখানে আবার ফেরত আনার জন্য এখানে 18 বছরের একটা তপস্যাও করতে হতো আর সেইগুলো এতদিন ধরে এই অসুরগুলো ফলো করে এসেছে। লর্ড বিষ্ণু এখানে অ্যাজ এ মেল জন্ম নিয়ে এখানে ট্রান্সজেন্ডারকে এখানে বলি দিতে হতো এবং তাদের পেটের মধ্যে এখানে লিঙ্গটাকে ঢুকিয়ে তাদেরকে বলি দিতে হবে এবং তাদের মাথাটিকে এখানে আগুনে জ্বালিয়ে সেগুলো ছাইটাকে এখানে বাড়িতে রাখতে হবে এবং তাদের বডিগুলোর উপরে এখানে মাস্ক রেখে এখানে তাদের ফেসটিকে ইস্টের দিকে ঘুরিয়ে রাখতে হবে যাতে সেই মাস্কটার উপরে এখানে সূর্যের আলো পড়ুক, যার ফলে এখানে সেই লিঙ্গমটা আত্মা লিঙ্গমে পরিণত হয়ে যায় আর লাস্ট এখানে 18তম বডিটাকে জ্বালিয়ে দিতে হবে। এরপর এর এবং বাকি দেহর ছাইগুলোকে এখানে একসাথে করতে হবে এবং সেইগুলো দিয়ে এখানে একটা 9 মাসের বাচ্চার মতো বডি বানিয়ে সেটাকে আত্মা লিঙ্গমের এখানে সার্কেলের মধ্যে রাখতে হবে, যার জন্য এখানে ভস্মাসুর পুনরায় আবার জন্ম নিতে পারবে এবং অসুরগুলোকে আবার ফেরত আনবে। আর এই লিঙ্গগুলো পাওয়ার জন্য এখানে নটরাজ সেই পোস্টমর্টমের কথা বলে সেই বডিটাকে সেই লিঙ্গটাকে বের করে নিত। এই জিনিসটা এখন শুরু হয়নি, এটা জেনারেশনের পর ধরে চলেই যাচ্ছে, কিন্তু প্রত্যেকবারে এখানে দেবতারা এটাকে বন্ধ করে দিত, যেগুলো এরা মানুষের রূপেই ছিল। আসলে রুদ্রবেণী, নটরাজ, ভাসা এরা সবাই এখানে অসুর ভাই বোন ছিল, এরা এখানে সবসময় পুনরায় জন্ম নিত এবং এগুলোকে করার চেষ্টা করত, কিন্তু তারা যদি এটাতে ফেল হয়ে যেত তাহলে তারা আবার নিজেদেরকে স্যাক্রিফাইস করে পরের জন্মে আসতো এগুলোকে করার জন্য। হয়তো এদের নামগুলো এখানে আলাদা আলাদা হতে পারে, কিন্তু এরা সবাই ছিল এখানে অসুর। তারা এখানে তাদের সমস্ত বড় হেড অর্থাৎ ভস্মাসুরকে এখানে আবার ফেরত আনতে চাইছিল, যাতে আবারও এখানে অসুরদের রাজ এখানে পুরো পৃথিবীতে হয়ে যায়। এরপর যখন ভাস্কর এখানে সমস্ত কিছু দেখতে পায় তখন সে এখানে একটা অ্যাড্রেসও দেখতে পায় যে এখানে এই সমস্ত কিছু ঘটানো হতো আর এখানে আমাদেরকে রিভিল করানো হয় যে আসলে সেই ভয়ঙ্কর লোকটি কে ছিল, যেটা আর কেউ নয় এখানে সেই পুলিশ অফিসার শঙ্কর ছিল, যে পুলিশে থাকা সত্ত্বেও এই কাজগুলো করছিল। সে এখন তার শেষ রিচুয়ালস অথবা বলিটি দেওয়ার জন্য তৈরি হচ্ছিল, সেই কারণে এখানে সবাই বলছিল যে তিনি খুব শীঘ্রই রিটায়ার হতে চলেছে, কারণ সে এই কেসটিতে অনেক বিরক্ত হয়ে উঠেছে। কিন্তু এখানে সত্যি ঘটনা হলো যে এই সমস্ত কিছুর পিছনে তিনিই জড়িয়েছিল। আর এখানে আমরা দেখতে পারি যে ভাস্কর যে এখানে দেবতাদের রূপ ছিল সে এখানে সেই লোকেশনে যাওয়ার চেষ্টা করছে, সেখানে গিয়ে সে দেখতে পারে যে এখানে শঙ্কর নিজে সে ভস্মাসুরের রূপ তৈরি করে এখানে সেই রিচুয়ালসটাকে করার চেষ্টা করছে। এই বিধি দিয়ে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেটা আসলে এখানে একটা শিবলিঙ্গ তৈরি হচ্ছে,
অর্থাৎ ভস্মাসুর এখানে যার কাছ থেকে সাহায্য চেয়েছিল তার পুজো করেই এখানে সেই রিচুয়ালসটা করেই এখানে ভস্মাসুরকে আবার জন্ম দিতে চাইছে। এরপর আমরা দেখতে পারি এখানে ভাস্কর চলে এসেছে। সে এখানে এসে দেখতে পারে এখানে শঙ্কর অনেক খতরনাক একটা রিচুয়ালস করছে এবং তাকে এসে এখানে লক্ষ্মীর কথা জিজ্ঞাসা করতে লাগে। এটা দেখে আমরা হয়তো ভাবতে পারি যে এখানে এসে লক্ষ্মীকে কেন কিডন্যাপ করিয়েছে। তখন সে তাকে বলে যে সে তাকে তার লাস্ট মেটানোর জন্য তাকে কিডন্যাপ করেছে, কারণ সে এখানে 18 বছরের নিয়মটাকে পালন করেছে। সেই কারণে সে এখানে ভাস্করকে মেরে এখান থেকে সেই মোহিনীটিকে বলি দিতে চায়, আর তাও আবার নিজের মেয়েকে, অর্থাৎ এখানে বলা যেতে পারে মুখে বলা মেয়েকে। এখানে ভাস্কর তো এখানে তার সাথে ফিজিক্যালি ভাবে লড়তে পারবে না, সেই কারণে সে সেই অস্থি থাকা কলসিগুলোকে এখানে জলের মধ্যে ফেলে দেয়, যেগুলো দিয়ে এখানে রিচুয়ালসটা হতে চলেছিল। আর এই অস্থিগুলো এখানে যেহেতু নষ্ট হয়ে যায়, এর ফলে এখানে এই রিচুয়ালসটা এখানে বন্ধ হয়ে যায়। এইটা দেখে এখানে শঙ্কর অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তার অসুর ভাই বোনের কাছ থেকে এবং ভস্মাসুরের কাছ থেকে ক্ষমা চায় এবং নিজে এখান থেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, যাতে সে এখানে পরের জন্মে এই নিয়মটাকে পূরণ করতে পারবে। এগুলো দেখে মনে হচ্ছিল যে এখানে এরা যারা যারা ছিল এরা হয়তো এখানে মেন্টালি অনেক বেশি খারাপ হয়ে গেছে, এদের মেন্টাল হেলথ এখানে একদম ভাবে ঠিক নেই, সেই কারণে হয়তো এখানে তারা এই সমস্ত কিছু করছে। কিন্তু ফাইনালি এখানে এত বছরের পুরনো কেসটি এখানে সলভ হয়ে যায়, অর্থাৎ এফএসসি কেসটি এখানে ডিসলভ হয়ে যায় এবং তার ভাইয়ের বিচারটাকেও এখানে সে করে, যার কারণে এখানে তাদের অনেক বেশি ভালো লাগছে। কিন্তু তখন এখানে একটা টুইস্ট চলে আসে। একদিন এখানে শঙ্করের কাছে একটা ফোন আসে, যেখানে ভয়ঙ্কর গলায় কেউ বলছে যে অসুরের যজ্ঞ শুরু হয়ে গেছে। তখন আমরা দেখতে পারি সেই ফটোটার মধ্যে এখানে একটা ছোট বাচ্চাও ছিল, যাকে এখানে কেউ নোটিস করেনি, অর্থাৎ সে এখন এই যজ্ঞটাকে এখানে করবে। এর সাথে এই মুভিটি এখানে এন্ড হয়ে যায়। এইটা ছিল ভূতধাম ভাস্কর নারায়ণম মুভিটি। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।